কেমন আছো সবাই? থ্যাঙ্কস ফর জয়নিং। আমার স্ক্রিন দেখতে পাচ্ছো? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। সো আমরা তো অনলাইনে মুভ করেছিলাম, আমরা ভেবেছিলাম প্রেজেন্সটা আর একটু বেটার হবে, কিন্তু অনলাইনে প্রেজেন্সের অবস্থা এরকম কেন তোমাদের? হুম। আমাদের সিআর সিআর কি কেউ আছে এখানে, ক্লাস রিপ্রেজেন্টেটিভ? চারজনের মধ্যে একজন, একজনও নাই? জি স্যার আছে। আচ্ছা, নাবিলা, আমাদের অনলাইনে মুভ করার তো একটা বড় কারণ তোমাদের ওখান থেকে ছিল, সবাই চাচ্ছিল যে অনলাইনে আমরা মুভ করি, যেন আমাদের ট্রাভেল কম করতে হয়, আমরা জয়েন করতে পারি। তো এখন পর্যন্ত মাত্র জয়েন করেছে কতজন দেখি, আমাদের টোটাল ইয়ের মধ্যে থেকে জাস্ট 46-47 জন জয়েন করেছে মাত্র। 48। স্যার অনলাইনে থাকছে মাঝে মধ্যে একটু লেট হয়, আর 10 মিনিটের মধ্যে আই হোপ আরো জয়েন করে ফেলবে। একটু আচ্ছা, লেট করে ফেলে হয়। লেট করে জয়েন করে, আচ্ছা বুঝতে পেরেছি। ঠিক আছে, আমার মনে হয় ঠিক আছে তাহলে। অনেকে হয়তো করছে, আমি দেখতে পাচ্ছি, তাহলে ওরা জয়েন করুক, আমরা আমাদের মতো করে শুরু করি। ঠিক আছে, স্ক্রিন দেখা যাচ্ছে তাই না? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। ফাইন। সো থ্যাঙ্কস ফর জয়নিং। আমরা আজকে যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে হেটারোস্কিডাস্টিসিটি চ্যাপ্টারটা আমরা শুরু করেছিলাম, এবং হেটারোস্কিডাস্টিসিটির একটা লেকচার হয়েছে। আমরা সেই ক্লাসটাতে অলরেডি দেখেছি হেটারোস্কিডাস্টিসিটি প্রবলেমটার নেচার কি, কি কি কারণে হেটারোস্কিডাস্টিসিটি প্রবলেম হতে পারে, এবং যদি এই প্রবলেমটা এক্সিস্ট করে এবং সেটাকে ডিসরিগার্ড করে আমরা যদি ওএলএস অ্যাপ্লাই করি মডেলের প্যারামিটারগুলোকে এস্টিমেট করতে, তাহলে কি ধরনের প্রবলেম হয়। সেখানে আমরা আমাদের লাস্ট ক্লাসটা শেষ করেছিলাম। তো মনে আছে কারো? কেউ কি একটু বলতে পারবা যে হেটারোস্কিডাস্টিসিটি যদি এক্সিস্ট করে এবং তাকে ডিসরিগার্ড করে ওএলএস অ্যাপ্লাই করলে কি কি ধরনের প্রবলেম হতে পারে এস্টিমেশনে? মনে আছে কারো ড্রব্যাক গুলো? কেউ একজন একটু হ্যান্ড রেজ করো দেখি। কেউ একজন একটু হ্যান্ড রেজ করো, হ্যান্ড রেজ করে প্লিজ ভলান্টিয়ার করো আমাদেরকে। ওকে, তৌসিফ প্লিজ গো হেড। আচ্ছা, মাল্টিকোলিনিয়ারিটি থাকলে এস্টিমেশন ড্রব্যাক কি হয় আমরা ভুলে গেছি, আমাদেরকে একটু মনে করায় দাও। আচ্ছা, ইয়েস, ইনকারেক্ট, মিসলিডিং এস্টিমেশন হতে পারে। আর তৌসিফ, লিনিয়ারিটি এবং আনবায়াসনেস যে প্রপার্টি দুটো ছিল, সেখানে কি কোনো ধরনের প্রবলেম হয় আমাদের? আচ্ছা, ডিপেন্ড করে না। আচ্ছা, আর আমরা গত ক্লাসে একটু লার্জ স্যাম্পল প্রপার্টি নিয়েও কথা বলেছিলাম। আম, অন্য কেউ একজন কি একটু হেল্প করবে? থ্যাংক ইউ তৌসিফ। অন্য কেউ একজনকে একটু হেল্প করবে, লার্জ স্যাম্পল প্রপার্টিটা কি ছিল, মনে আছে কারো? কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি, থ্যাংক ইউ জান্নাত। বলতে পারো তুমি যে হেটারোস্কিডাস্টিসিটি এক্সিস্ট করলে আমাদের লার্জ স্যাম্পল প্রপার্টিতে কোনো ধরনের এফেক্ট পড়ে কিনা যদি আমরা ওএলএস অ্যাপ্লাই করি? না স্যার, কোনো এফেক্ট পড়ে না। কোনো এফেক্ট হয় না। তার মানে আমাদের কনক্লুশনটা ছিল যে হেটারোস্কিডাস্টিসিটির কারণে এস্টিমেশন ড্রব্যাক গুলোর মধ্যে মেইন প্রবলেম হয় আমরা যেই ভ্যারিয়েন্সটা পাই ওএলএস প্যারামিটারের, সেই ভ্যারিয়েন্সটা এক্সপ্লোড করে, যার কারণে স্ট্যান্ডার্ড এরর অনেক বেড়ে যায়। এবং এগুলির কারণে আমাদের যে আদার কনসিকুয়েন্সগুলি আছে, ইনফারেন্সিয়াল যে প্রবলেম হওয়ার কথা, সেই প্রবলেমগুলি আমরা মাল্টিকোলিনিয়ারিটির মতো এখানেও ফেস করে থাকি। সো দ্যাট ওয়াজ আওয়ার কনক্লুশন ফ্রম দি লাস্ট ক্লাস। নাও আজকের ক্লাসে আমরা যেটা করতে চাই, আমাদের চ্যাপ্টার আউটলাইনটা যদি তোমরা দেখো, তাহলে আজকের ক্লাসের টপিকটা হচ্ছে আমরা দেখতে চাই যে হেটারোস্কিডাস্টিসিটি প্রবলেমটা যদি এক্সিস্ট করে একটা মডেলে, বা একটা মডেলে হেটারোস্কিডাস্টিসিটি প্রবলেম আছে কিনা, এটাকে আমি ডিটেক্ট করব কিভাবে, তার মানে ডায়াগনোজ করতে চাই প্রবলেমটা। ঠিক আছে? এবং আমরা গত ক্লাসের শেষে এই কথাটাও বলেছিলাম যে ইটস নট লাইক মাল্টিকোলিনিয়ারিটি। মাল্টিকোলিনিয়ারিটিতে যেমন আমরা সিভিয়ারিটি চেক করার চেষ্টা করতাম, অর্থাৎ দ্য কোয়েশ্চেন ওয়াজ নট অ্যাবাউট দি এক্সিস্টেন্স অফ দ্য প্রবলেম, ইনস্টেড দ্য কোয়েশ্চেন ওয়াজ অ্যাবাউট দি এক্সটেন্ট অফ দি প্রবলেম। কিন্তু হেটারোস্কিডাস্টিসিটির ক্ষেত্রে আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে আমি ডিটেক্ট করতে চাই ওয়েদার দ্য প্রবলেম ইজ প্রেজেন্ট অর অ্যাবসেন্ট, তার সিভিয়ারিটি কতটুকু, দ্যাটস নট দ্য কোয়েশ্চেন হিয়ার। ঠিক আছে? তো
হেটারোস্কিডাস্টিসিটির যে ডেফিনেশন আমরা বলেছিলাম বা যে কনসেপ্টটা আমরা এক্সপ্লেন করেছিলাম গত ক্লাসে, সেখানে আমরা বলতাম যে ইটস এ ফিচার অফ এরর ভ্যারিয়েন্স। এররের ডিস্ট্রিবিউশনটা কিরকম সেটার উপর বেস করে সাধারণত আমরা কনক্লুশন ড্র করি যে মডেলে এই প্রবলেমটা আছে কিনা। এবং বাই ডেফিনেশন যদি মডেলের এরর ভ্যারিয়েন্স ফিক্সড না থাকে, অর্থাৎ এটা যদি ভ্যারি করতে থাকে, সেই ক্ষেত্রে আমরা বলি যে মডেলের মধ্যে হেটারোস্কিডাস্টিসিটি প্রবলেম আছে। তো যেহেতু এরর ভ্যারিয়েন্স নিয়ে আমরা কথা বলি হেটারোস্কিডাস্টিসিটিতে, এবং হেটারোস্কিডাস্টিসিটি ইন্ডিকেট করছে এররের একটা ফিচার, সেই কারণে আসলে আমরা যখন হেটারোস্কিডাস্টিসিটি ডায়াগনোস করার চেষ্টা করি, আমাদের টার্গেট থাকে হচ্ছে কোনো একটা মডেলের রেসিডুয়ালকে অ্যানালিসিস করা। ঠিক আছে? খেয়াল করে দেখো, আমরা কিন্তু মডেলের ডিস্টারবেন্স টার্মকে অ্যানালিসিস করছি না, কারণ ডিস্টারবেন্স টার্ম আমার কাছে কি আনঅবজার্ভড পপুলেশন টার্ম। সো সেই পপুলেশনটার স্যাম্পল কাউন্টার পার্ট কি বা এস্টিমেটেড ভ্যালু কি, সেই এস্টিমেটেড ভ্যালুটা হচ্ছে রেসিডুয়াল। তার মানে আমি যখন হেটারোস্কিডাস্টিসিটি ডায়াগনোস করতে চাই, আমার যে কনসার্ন ভ্যারিয়েবল মডেলের, সেই কনসার্ন ভ্যারিয়েবলটা হচ্ছে রেসিডুয়ালটা। এবং যেহেতু তুমি হেটারোস্কিডাস্টিসিটিকে ডিফাইন করেছো রেসিডুয়ালের ভ্যারিয়েন্স দিয়ে, সুতরাং আমরা অ্যাকচুয়াল রেসিডুয়ালকে নিয়ে ডিসকাস না করে আমরা যেটা করব, যেহেতু ভ্যারিয়েন্স টার্মটা কখনো নেগেটিভ হতে পারে না, এবং আমি রেসিডুয়ালের ভ্যারিয়েন্সটা যেহেতু রেসিডুয়ালকে ব্যবহার করে ক্যালকুলেট করব, তার স্কোয়ার টার্মটাকে আমি সাধারণত এখানে কনসিডার করব, যেহেতু আমি নেগেটিভ ভ্যালুগুলিকে ডিসরিগার্ড করতে চাই। সো আমাদের ফোকাস ভ্যারিয়েবল হেটারোস্কিডাস্টিসিটি ডিটেকশনের ক্ষেত্রে আমাদের ফোকাস ভ্যারিয়েবল হচ্ছে স্কোয়ার্ড রেসিডুয়াল। ঠিক আছে? সো স্কোয়ার্ড রেসিডুয়ালকে আমরা অ্যানালিসিস করতে চাই। হ্যাঁ, নাও কয়ভাবে আসলে ডিটেক্ট করা সম্ভব যে মডেলের মধ্যে হেটারোস্কিডাস্টিসিটি প্রবলেম এক্সিস্ট করে কিনা? সো দেয়ার আর টু ডিফারেন্ট ওয়েজ। দুই ভাবে সেটা করা যায়। এর মধ্যে একটাকে আমরা বলি হচ্ছে ইনফর্মাল মেথড, অথবা গ্রাফিক্যাল মেথডও আমরা বলি অনেক সময়। আরেকটা হচ্ছে পারফর্মিং সাম স্ট্যাটিস্টিক্যাল অর ইকোনোমেট্রিক টেস্ট, যেটাকে আমরা বলি ফর্মাল মেথড। সো মোটামুটি আম, এতক্ষণ পর্যন্ত যে কথাগুলি বললাম 5 মিনিটে, সে কথাটার সামেশন হচ্ছে বা সামারি হচ্ছে যে আমাদের হেটারোস্কিডাস্টিসিটি ডায়াগনোস করার জন্য মডেলের যেই ভ্যারিয়েবলটা আমরা কনসিডার করব বা যে ফিচারটা আমরা কনসিডার করব, সেটা হচ্ছে স্কোয়ার্ড রেসিডুয়াল। এবং সেই স্কোয়ার্ড রেসিডুয়ালটাকে ইউজ করে আমরা হেটারোস্কিডাস্টিসিটি টেস্ট করার ক্ষেত্রে দুইটা পদ্ধতি আমরা ফলো করতে পারি, দুইটা অ্যাপ্রোচ আমরা ফলো করতে পারি। এর মধ্যে একটাকে আমরা বলছি গ্রাফিক্যাল অ্যাপ্রোচ, আর একটা হচ্ছে পারফর্মিং সাম স্ট্যাটিস্টিক্যাল টেস্ট, যেটাকে আমরা বলছি ফর্মাল মেথড। ক্লিয়ার করতে পেরেছি এতটুকু পর্যন্ত কথা সবার কাছে? এনি কোয়েশ্চেন অন দ্যাট? Anyone, please come forward. Okay. Nafis, please go ahead. এখানে স্যার গ্রাফিক্যাল মেথড আর ফরওয়ার্ড মেথড দুটো কি একই? নাফিস, আমি ক্লিয়ারলি শুনতে পাইনি তোমার কথাটা, সরি। স্যার গ্রাফিক্যাল মেথড আর ফর্মাল মেথড দুটো কি সেম? না, কমপ্লিটলি ডিফারেন্ট, কমপ্লিটলি ডিফারেন্ট। এবং আমি একটু পরেই সে কথাটা বলবো। দুইটা মেথডের মধ্যে তুমি হয়তো চাইলে দুইটা মেথডই একই সাথে অ্যাপ্লাই করতে পারো, বাট মোর ডেফিনিটিভ রেজাল্ট তোমাকে দিবে হচ্ছে ফর্মাল মেথড, বিকজ গ্রাফিক্যাল মেথড ক্যান সামটাইমস বি মিসলিডিং এবং অনেকটুকু সাবজেক্টিভ। সো অনেক ডেফিনিটিভ অ্যান্সার যদি তুমি চাও, সেই ক্ষেত্রে ফর্মাল মেথড তোমাকে ফলো করতে হবে, এবং দুইটা মেথড ডিফারেন্ট। ডাজ দ্যাট অ্যান্সার ইউ? কি স্যার? ওকে, ঠিক আছে। এনিবডি এলস? ওকে, আমাদের কনসার্ন ভ্যারিয়েবল কোনটা এখানে তাহলে? প্লিজ কেউ একটু, নাফিস তোমার পুট ইউর হ্যান্ডস ডাউন। আমাদের কনসার্ন ভ্যারিয়েবল কোনটা? প্লিজ কেউ একজন বলো আমাকে, হুইচ ওয়ান ইজ আওয়ার রেসিডিউ কনসার্ন ভ্যারিয়েবল? স্কোয়ার্ড রেসিডুয়াল। স্কোয়ার্ড রেসিডুয়াল। সো স্কোয়ার্ড রেসিডুয়াল বের করতে হলে আমাদের ফার্স্ট কাজ কি হবে বলো তো? নাও তুমি চিন্তা করো, তুমি ল্যাবে আছো, তুমি প্র্যাকটিক্যাল ডেটা নিয়ে কাজ করতেছো। স্কোয়ার্ড রেসিডুয়াল আমি কি অবজার্ভ করি? ডু আই কালেক্ট স্কোয়ার্ড রেসিডুয়াল? না স্যার। আমরা কালেক্ট করি না। ওকে নাফিস, আমরা অন্যদেরকেও সুযোগ দিব, ঠিক আছে? অন্য কাউকে আগে আসার জন্য আমি রিকোয়েস্ট করছি। তো তাহলে স্কোয়াড রেসিডুয়ালটা আমি পাবো কিভাবে বলো তো দেখি, কেউ একজন? অ্যান্সারটা জানি আমরা সবাই, বলো দেখি পাবো কিভাবে। ইয়েস, নিয়াম? অ্যাকচুয়াল থেকে এস্টিমেটেডটাকে বাদ দিব। থ্যাংক ইউ নিয়াম। তাহলে তুমি একজন রিসার্চার হিসেবে এটা করবা কিভাবে? তুমি ডেটা কালেক্ট করেছো অলরেডি, এখন তুমি ল্যাবে আছো। সো হাউ ডু ইউ ডু দ্যাট? টেল আস দি প্রসেস।
অ্যাকচুয়াল থেকে আমি বাদ দিয়ে দিব। গুড। তাহলে আমরা প্রথমে রিগ্রেশনটা এস্টিমেট করব ডাটাটাকে ব্যবহার করে। সেই রিগ্রেশনটা এস্টিমেট করার পর সেখান থেকে যে এস্টিমেটেড ভ্যালু অফ ওয়াই পাবো, সেই এস্টিমেটেড ভ্যালু অফ ওয়াই থেকে আমি যে ওয়াই এর ডাটা কালেক্ট করেছিলাম অ্যাকচুয়াল ওয়াই, সেটাকে বাদ দিলে আমি আমার রেসিডুয়ালটা পেয়ে যাব। থ্যাংক ইউ। সো এনিবডি এলস, আমরা কি শুধু রেসিডুয়াল ইউজ করব অ্যানালিসিসটা করার জন্য হেটারোস্কিডাস্টিসিটির, নাকি রেসিডুয়ালের স্কোয়ারটাকে ইউজ করব আমরা? স্কোয়ারটাকে ইউজ করবো স্যার। স্কোয়ারটাকে ইউজ করব। স্কয়ার। গুড। তাহলে তোমাকে কি করতে হবে বলো তো? ওই ভ্যারিয়েবলটা তো আমাকে রেসিডুয়ালটা দিল, স্কোয়ার দিল না। তাহলে জাস্ট চিন্তা করো, নিজে তুমি ল্যাবে আছো, তাহলে তোমাকে আরেকটা নতুন ভ্যারিয়েবল তৈরি করতে হবে, তাই না? বুঝাতে পারছি কথাটা? জি স্যার। আরেকটা নতুন ভ্যারিয়েবল তৈরি করতে হবে যেখানে রেসিডুয়ালটাকে কি আমি স্কোয়ার ফর্মে ট্রান্সফর্ম করে নিব, তাই না? গুড। তাহলে ধরো আমি এই কাজটুকু করে ফেললাম অলরেডি, রিগ্রেশন ডেটা কালেক্ট করলাম, ডেটা কালেক্ট করে আমি ওয়াই হ্যাট এবং ওয়াই এর ডিফারেন্স বের করলাম, বের করার পর আমি রেসিডুয়ালটাকে ট্রান্সফার, এস্টিমেটেড এরর টার্ম বা রেসিডুয়ালটাকে আমি স্কোয়ার টার্মে ট্রান্সফর্ম করলাম। নাও স্কোয়ার টার্মে ট্রান্সফার করার পর আমি দেখতে চাচ্ছি অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ হেটারোস্কিডাস্টিসিটি, আমি কি দেখতে চাই যে আমার ওয়াই, আমার এর রেসিডুয়ালের যে ভ্যারিয়েন্স, সেই ভ্যারিয়েন্স প্রতি এক্স গ্রুপের জন্য আসলে সেম কিনা, প্রত্যেকটা অবজারভেশন লেভেলে আমাদের রেসিডুয়ালের ভ্যারিয়েন্সটা একই রকম কিনা, সিমিলারলি স্প্রেড আউট কিনা, সেটা আমি দেখতে চাই। ঠিক আছে, দ্যাটস ওয়ান ওয়ে। আর গত ক্লাসে আমরা আবার আরেকটা কথা বলেছিলাম যে ইউ এর রেসিডুয়ালটা আসলে বেসিক্যালি কাকে ইন্ডিকেট করতেছে, আমার যে ওয়াইটা আছে, ওয়াই এর ওয়াই ইউ এর যে ভ্যারিয়েন্সটা, সেই ভ্যারিয়েন্স আসলে কাকে ইন্ডিকেট করছে, আমার যে ওয়াই এর ভ্যারিয়েন্স বা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ভ্যারিয়েন্স আছে তাকে ইন্ডিকেট করতেছে। এখন তুমি খেয়াল করে দেখো, তুমি যখন বলেছো যে ইউ হ্যাটের ভ্যারিয়েন্স আমি দেখতে চাই, ইন্ডিভিজুয়াল যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলো আছে, সেই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলগুলি প্রত্যেকটা গ্রুপের জন্য আমাদের ইউ কিভাবে স্প্রেড আউট অবস্থা আছে সেটা আমি দেখতে চাই। তাহলে এই ইন্ডিপেন্ডেন্ট ভ্যালুগুলিকে ইউজ করে তুমি যে এস্টিমেটেড ভ্যালু পেয়েছো ওয়াই হ্যাট, সেই ওয়াই হ্যাটটা বেসিক্যালি ইজ ড্রিভেন বাই ইউর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস, তাই না? তাহলে আমার কাছে দুইটা অপশন আছে এই গ্রাফিক্যাল মেথডটা অ্যাপ্লাই করার। সেই দুটো অপশন কি? একটা হচ্ছে আমি যে স্কোয়ার্ড রেসিডুয়ালটাকে পেলাম, সেই স্কোয়ার্ড রেসিডুয়ালটাকে আমি ওয়াই এর এগেইনস্ট, ওয়াই হেডের এগেইনস্টে আমি প্লট করতে পারি। এটা একটা অপশন হতে পারে। আরেকটা অপশন হতে পারে যে রেসিডুয়ালটাকে আমি পেয়েছি, সেই রেসিডুয়ালটার স্কোয়ার ফর্মটাকে আমি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের এগেইনস্টে প্লট করতে পারি। সো তুমি দুইভাবেই করতে পারো। সো গ্রাফিক্যাল মেথডে আমরা সাধারণত প্রথম একটা রিগ্রেশন এস্টিমেট করি, এস্টিমেট করার পর সেখান থেকে রেসিডুয়ালটাকে এক্সট্রাক্ট করি, সেই এক্সট্রাক্টেড রেসিডুয়ালটাকে আমরা স্কোয়ার ফর্মে ট্রান্সফর্ম করি, এবং স্কোয়ার ফর্মে ট্রান্সফর্ম করার পর আমরা একটা স্ক্যাটার ডায়াগ্রাম ড্র করার চেষ্টা করি। এবং সেই স্ক্যাটার ডায়াগ্রামটা ড্র করার ক্ষেত্রে আমরা বলেছি যে স্কোয়ার্ড রেসিডুয়ালটাকে আমি এস্টিমেটেড ভ্যালু অফ ওয়াই তার এগেনস্টেও প্লট করতে পারি, অথবা স্কোয়ার্ড রেসিডুয়ালটাকে আমি আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের এগেনস্টেও প্লট করতে পারি। তারপর যে গ্রাফটা আমি পাবো বা স্ক্যাটার ডায়াগ্রামটা আমি পাবো, তার উপর বেস করে আমি আমার কনক্লুশন ড্র করব যে হেটারোস্কিডাস্টিসিটি প্রবলেম আমার মডেলের মধ্যে আছে কিনা। ইয়েস, রোল 017, প্লিজ গো হেড। স্যার এই গ্রাফিক্যালের যে প্রসেসটা বললেন আরেকবার একটু বলতে পারবেন? আচ্ছা, আবার বলছি, আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি। আমরা কি করার চেষ্টা করছি? আমরা দেখার চেষ্টা করছি যে আমাদের অবজারভেশন লেভেলে আমাদের যে এররের ভ্যারিয়েন্স, সে এররের ভ্যারিয়েন্স ভ্যারি করতেছে কিনা, সেটা চেঞ্জ হচ্ছে কিনা, ওয়েদার ইটস নন কনস্ট্যান্ট অর নট, এটা আমরা চেক করতে চাই। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে, এটা যদি চেক করতে হয়, এররের ভ্যারিয়েন্স বের করার জন্য তার যে প্রাইম ভ্যারিয়েবল এররটাকে আইডেন্টিফাই করা। সো আমরা এরর আইডেন্টিফাই করলাম, এবং এর এস্টিমেটেড এরর টার্মকে আমরা বলি হচ্ছে রেসিডুয়াল। সো উই ফাইন্ড দ্য রেসিডুয়াল, ইউ হ্যাট আই ইজ আওয়ার রেসিডুয়াল। নাও যেহেতু ইউ হ্যাট আই এর ভ্যারিয়েন্স নিয়ে আমরা কথা বলছি, সো ভ্যারিয়েন্স ক্যানট বি নেগেটিভ, সেই কারণে আমরা ইউ হ্যাট আইটাকে ট্রান্সফার করলাম কি স্কোয়ার টার্মে। সো ইউ হ্যাট আই থেকে আমি একটা নতুন ভ্যারিয়েবল জেনারেট করলাম, যেটাকে আমি নাম দিলাম ইউ হ্যাট আই স্কোয়ার, সো স্কোয়ার্ড রেসিডুয়াল। নাও আমি দেখতে চাই যে এই স্কোয়ার্ড রেসিডুয়ালটা আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের এগেনস্টে কিভাবে ভ্যারি করে। সো যদি স্কোয়ার্ড রেসিডুয়ালটার ডিস্ট্রিবিউশন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের এগেনস্টে ফিক্স থাকে, তাহলে আমি বলবো যে দেয়ার ইজ হোমোস্কিডাস্টিসিটি এবং ভ্যারিয়েন্স কনস্ট্যান্ট আছে। আর যদি ফিক্স না থাকে, তাহলে আমি বলবো দেয়ার ইজ প্রবলেম অফ হেটারোস্কিডাস্টিসিটি। তাহলে একটা ওয়ে হতে পারে যে স্কোয়ার্ড রেসিডুয়ালটাকে আমার যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এক্স আছে তার এগেনস্টে প্লট করে স্ক্যাটার ডায়াগ্রাম তৈরি করা। সেই স্ক্যাটার ডায়াগ্রাম দেখে আমি ডিসিশন নেওয়ার চেষ্টা করব যে আমার মডেলের মধ্যে হেটারোস্কিডাস্টিসিটি প্রবলেম আছে কিনা। দিস ইজ ওয়ান ওয়ে।
আর আরেকটা ওয়ে কি হতে পারে, আরেকটা ওয়ে হতে পারে এই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলগুলি, ফর এক্সাম্পল তোমার যদি একের বেশি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকে তাহলে হয়তো এই সেকেন্ড ওয়েটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে তোমার জন্য। তোমার ধরো দুইটা এক্স ভ্যারিয়েবল আছে, এখন আমি তাহলে কোন এক্স ভ্যারিয়েবলের এগেনস্টে ইউ হ্যাড আই স্কোয়ার বা রেসিডুয়াল স্কোয়ারকে আমি প্লট করব? তার চেয়ে এই দুইটা এক্স মিলে যে এস্টিমেটেড ওয়াই আমি পেয়েছি, যে এই দুইটা এক্স মিলে যে ওয়াইটাকে এক্সপ্লেন করার চেষ্টা করেছিল, এস্টিমেটেড ভ্যালু অফ ওয়াই হ্যাড আই, দ্যাটস এ সিঙ্গেল ভ্যারিয়েবল। তাহলে আমি যেটা করার চেষ্টা করি, স্কোয়ার্ড রেসিডুয়ালটাকে আমি আমার এস্টিমেটেড ওয়াই এর এগেনস্টে প্লট করার চেষ্টা করি। সো এই মেথডটা হয়তো তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে ইফ ইউ এনকাউন্টার মোর দেন ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস ইন ইউর রিগ্রেশন। তাহলে দুইটা অপশন আছে স্ক্যাটার ডায়াগ্রাম, হেটারোস্কিডাস্টিসিটি ডিটেকশনের জন্য যে স্ক্যাটার ডায়াগ্রাম দরকার সেটা ড্র করার জন্য দুইটা অপশন আছে। একটা অপশন হচ্ছে স্কোয়ার্ড রেসিডুয়ালটাকে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের এগেনস্টে প্লট করে তার বিহেভিয়ার দেখা, অথবা আরেকটা অপশন কি হতে পারে, স্কোয়ার্ড রেসিডুয়ালটাকে এস্টিমেটেড ভ্যালু অফ দি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যেটা আমি পেয়েছি সেটার এগেনস্টে প্লট করে তার বিহেভিয়ার দেখা। আমরা বললাম যে যদি আমাদের একের অতিরিক্ত ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকে এবং আমি যদি না জানি যে কোন এক্স ভ্যারিয়েবলটা আসলে ইউজ করা উচিত ইউ এর বিহেভিয়ার চেক করার জন্য, সেই ক্ষেত্রে সেকেন্ড অপশনটা মাইট বি এ সিম্পল ওয়ে আউট। যেহেতু ইউ হ্যাড আই ক্যালকুলেট করার ক্ষেত্রে যতগুলি এক্স আছে সবগুলি এক্স এর ইনফরমেশনই আমাকে ব্যবহার করতে হয়েছে। ক্লিয়ার করতে পেরেছি রোল 017? জি স্যার। ওকে, তাহলে কয়টা স্ক্যাটার ডায়াগ্রাম ড্র করা যাবে এখান থেকে বলো তো? যে কোনো একটা রিগ্রেশন মডেল থেকে হেটারোস্কিডাস্টিসিটি ডিটেক্ট করার জন্য কয়টা ফর্মে আমি স্ক্যাটার ডায়াগ্রামটা ড্র করতে পারবো এখানে? এনিবডি প্লিজ কাম ফরওয়ার্ড। স্যার দুইটা বেতন। দুইটা নাফিস, ওকে কি কি বলো? স্যার একটা হচ্ছে স্যার আমরা হচ্ছে ওয়াই হ্যাটের এগেইনস্টে প্লট করতে পারি, স্যার আরেকটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এগেইনস্টে প্লট করতে পারি। এক্স্যাক্ট, ওয়াই হেড আই নাকি ওয়াই হেড আই স্কোয়ার? স্যার ওয়াই হ্যাট আই। ওয়াই হেড আই স্কোয়ার নাই ওয়াই হেড আই, ঠিক করে বলো। স্যার ওয়াই হ্যাট আই। ওয়াই হেড আই, গুড। আর রেসিডুয়ালটা কি স্কোয়ার নিবা না শুধু রেসিডুয়াল নিবা? স্যার স্কয়ার। স্কোয়ার টার্ম হবে। আর আরেকটা কি অপশন হতে পারে? আরেকটা হচ্ছে স্যার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের এগেইনস্টে প্লট স্কয়ার গ্রেট, রেসিডুয়াল। থ্যাংক ইউ। দুই একজন আমাদের অ্যান্সারও করেছে চ্যাট বক্সে, রাইট, কারেক্ট অ্যান্সার। সো আমার মনে হয় আমি ক্লিয়ার করতে পেরেছি কথাটা সবার কাছে। তাহলে যদি একটু গ্রাফগুলি আমরা দেখি, ধরো আমরা কিছু স্যাম্পল গ্রাফ দিলাম তোমার সামনে। তো এখানে যেমন যেমন ধরো তুমি যদি পার্টিকুলারলি বি, সি, ডি এবং ই এই চারটা ফিগার যদি তুমি কনসিডার করো, খেয়াল করে দেখো আমরা এখানে ইউ হ্যাড স্কোয়ারকে প্লট করেছি কার এগেনস্টে? এস্টিমেটেড ভ্যালু অফ দি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল তার এগেনস্টে, তাই না? সো এই চারটা কেজেই এছাড়া বাকি সবগুলি কেজেই কি একটা প্যাটার্ন আছে, একটা সিস্টেমেটিক রিলেশনশিপ আছে রেসিডুয়াল স্কোয়ার এবং আমাদের যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের এস্টিমেটেড ভ্যালু তার মধ্যে। সো এই ধরনের সিস্টেমেটিক প্যাটার্ন যদি থাকে তাহলে আমাদের কনক্লুশন হবে যে ইউ হ্যাড স্কোয়ার এবং এস্টিমেটেড ভ্যালু অফ দি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর রিলেটেড উইথ ইচ আদার, এবং প্রত্যেকটা গ্রুপে লেভেলে আমাদের যে এররের ভ্যারিয়েন্স, সেই এররের ভ্যারিয়েন্স আসলে ফিক্স না, উই উইল হ্যাভ দি প্রবলেম অফ হেটারোস্কিডাস্টিসিটি। কনভার্সলি তুমি যদি প্যানেল এটা দেখো, এখানে প্যানেল এ তে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে পার্টিকুলারলি রেসিডুয়াল স্কোয়ার এবং এস্টিমেটেড ভ্যালু অফ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এটার মধ্যে যে স্ক্যাটার ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি, স্ক্যাটার ডায়াগ্রামটা একটা হরাইজন্টাল ফরম্যাট ফলো করতেছে। সো এখানে পার্টিকুলার কোনো প্যাটার্ন নাই, ইনক্রিজিং অর ডিক্রিজিং রিলেশনশিপ, অথবা প্রথমে ইনক্রিজিং পরে ডিক্রিজিং, এই ধরনের কোনো রিলেশনশিপ আমরা দেখতে পাচ্ছি না। তাহলে যদি স্ক্যাটার ডায়াগ্রামের ফরম্যাটটা এরকম প্যাটার্ন এর মতো হয় তাহলে আমাদের কনক্লুশনটা সাধারণত আমরা করি যে আমাদের মডেলের মধ্যে হেটারোস্কিডাস্টিসিটি প্রবলেমটা আসলে এক্সিস্ট করছে না। যদি কোনো ধরনের প্যাটার্ন তুমি দেখতে পাও সেই ক্ষেত্রে তোমার কনক্লুশন হবে যে মডেলের মধ্যে হেটারোস্কিডাস্টিসিটির প্রবলেম এক্সিস্ট করছে। এখন যদি এখানে আমরা ওয়াই হেড ইউজ না করে এক্স ভ্যারিয়েবল ইউজ করতাম তাহলে কোথায় কি চেঞ্জ করতাম আমরা বলো তো দেখি। এখানে তুমি গ্রাফটা ড্র করেছো রেসিডুয়াল স্কোয়ারের এগেনস্টে এস্টিমেটেড ভ্যালু অফ ওয়াই দিয়ে। যদি তুমি গ্রাফটা রেসিডুয়াল স্কোয়ারের এগেনস্টে এক্স দিয়ে তৈরি করতে তাহলে কোথায় চেঞ্জ হতো গ্রাফটার? হরিজন্টাল এক্সিসে, থ্যাঙ্কস নিয়াম। হরিজন্টাল এক্সিসে আমরা ওয়াই হেড অ্যাড না করে তাহলে আমরা হরিজন্টাল এক্সিসে কি বসাতাম? এক্স বসাতাম। তখন কনক্লুশনগুলি কি আগের মতোই হতো না নাকি কনক্লুশন চেঞ্জ করে ফেলতাম?
কনক্লুশন আগের মতোই হতো। সো তার মানে তখন তুমি একটু কি হেল্প করতে পারো আমাদেরকে নিয়াম? তুমি তখন প্যানেল এ এই গ্রাফটাকে কিভাবে এক্সপ্লেইন করতা বলো তো দেখি। নাই। আর প্যানেল ডি তুমি কি, সরি, প্যানেল ই কিভাবে এক্সপ্লেইন করতা তুমি তখন বলো তো? প্যাটার্ন। থ্যাংক ইউ। তার মানে তুমি খেয়াল করো, আরো যদি একটু ইন্টারেস্টিং করে আমরা আমাদের অন্য ফ্রেন্ডদের জন্য বলি, এক্স যদি ইনকাম হয়, তার মানে আমি বলছি যে ইনকাম বাড়ার সাথে সাথে স্কোয়ার্ড রেসিডুয়াল ইন এভরি গ্রুপ অফ ইনকাম হ্যাভিং এ ডিফারেন্ট বিহেভিয়ার। অর্থাৎ হয়তো স্কোয়ার্ড রেসিডুয়ালের ভ্যালু ভ্যালু ইনক্রিজিংলি কি হচ্ছে, বাড়তেছে। তাহলে আমার ইনকাম বাড়ার সাথে সাথে রেসিডুয়ালের স্কোয়ার যেহেতু বাড়তেছে, তার মানে রেসিডুয়ালের ভ্যারিয়েন্সটা বিভিন্ন ইনকাম গ্রুপে কি বিভিন্ন রকম। অ্যান্ড উই উইল হ্যাভ দি প্রবলেম অফ হেটারোস্কিডাস্টিসিটি। ক্লিয়ার করতে পেরেছি সবার কাছে এই এতটুকু জিনিস? এনি কোয়েশ্চেনস অর কোয়ারিজ? বিকজ আমরা এরপরে একটু অ্যাডভান্স টপিকের দিকে চলে যাব। স্যার কোনো প্যাটার্ন থাকলে কেন হেটারোস্কেডাসিটি প্রবলেমটা আসছে? থ্যাংক ইউ নুসরাত। সো তাওসিফ, তোমার কোয়েশ্চেন আছে আর কোনো? তুমি তোমার হাত দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ বলো। নো, ওকে, গট ইট, বুঝতে পারছি কথাটা। থ্যাংক ইউ তাসিফ। আমার মনে হয় তোমার কোয়েশ্চেনটা এবং নুসরাতের কোয়েশ্চেনটা আমরা একসাথে অ্যান্সার করতে পারি। তুমি খেয়াল করে দেখো নুসরাতের প্রশ্নটা। তাসিফ প্লিজ পুট ইউর হ্যান্ডস ডাউন। সো নুসরাতের কোয়েশ্চেন ছিল যে স্যার কেন আমরা আহ, আমরা যখন ফার্স্ট ক্লাসে গ্রাফটা ড্র করেছিলাম বা হেটারোস্কিডাসিটির নেচার যখন আমরা এক্সপ্লেইন করতাম নুজাত, তখন আমরা কি বলতেছিলাম যে প্রতিটা ইনকাম গ্রুপে আমাদের সেভিংস এর যে ভ্যারিয়েশন বা কনজাম্পশনের ভ্যারিয়েশন, দ্যাট হ্যাজ টু বি রিমেইন সেম। তার মানে ফ্রম ইফ ইউ আর অন দি স্যাম্পল রিগ্রেশন ফাংশন, স্যাম্পল রিগ্রেশন ফাংশনের উপর থেকে তোমার অ্যাকচুয়াল কনজাম্পশন গুলোর যে ভ্যারিয়েশন উপরে এবং নিচে, তার স্প্রেডনেসটা বা ভ্যারিয়েশনটা একই রকম হবে এবং এটা প্রত্যেকটা ইনকাম লেভেলে কি সেম হইতে হবে। তাহলে এটা যদি প্রত্যেকটা ইনকাম লেভেলে সেম হয়, তার অর্থ হচ্ছে তোমার কনজাম্পশনের ভ্যারিয়েন্স ইন আদার টার্ম, দ্য ভ্যারিয়েন্স অফ দ্য এরর টার্ম শুড বি ইন্ডিপেন্ডেন্ট অফ ইউর ইনকাম। এম আই রাইট? ফলো করতে পারছো আমাকে? স্যার ওকে। তাইলে যদি variance of the consumption expenditure or the variance of the residual becomes independent of the independent of the income, সেই ক্ষেত্রে এই দুইটা ভ্যারিয়েবলকে যদি একসাথে আমি প্লট করি, তাদের মধ্যে কোনো পার্টিকুলার প্যাটার্ন থাকার কথা না, অর্থাৎ কোনো ধরনের পার্টিকুলার রিলেশনশিপ তাদের মধ্যে থাকার কথা না। যদি ওই ধরনের রিলেশনশিপ আমরা দেখি বা প্যাটার্ন যদি আমরা দেখি, তাহলে ডেফিনেটলি এক একটা ইনকাম গ্রুপে কনজাম্পশনের ভ্যারিয়েন্স এক এক রকম, যেটা ইন্ডিকেট করছে এরর টার্মের ভ্যারিয়েন্স এক এক রকম। সো প্যাটার্ন থাকার অর্থ হচ্ছে ভ্যারিয়েন্স বিকাম আ ফাংশন of the variable, of the independent variable, and that's why you conclude that we have the problem of heteroscedasticity. ঠিক আছে? And coming from that point, তুমি যে পার্ট বি এবং পার্ট সি তে ফিগার দুইটা দেখতে পাচ্ছ, এই দুইটাতে তুমি ভালোভাবে খেয়াল করো। আমাদের যদি ওয়াই হ্যাটের ভ্যালু বাড়ে, সেই ক্ষেত্রে আমাদের যে রেসিডুয়াল স্কোয়ার, সেই রেসিডুয়াল স্কোয়ারের ভ্যালু কি হচ্ছে, বাড়ছে। এখন কোথায় হয়তো সেম রেটে বাড়তেছে আর কোথাও হয়তো বাড়ার রেটটা ডিফারেন্ট, বাট অবভিয়াসলি বি এন্ড সি বোথ ডাজ হ্যাভ এ প্যাটার্ন ইন টার্মস অফ দ্য রিলেশনশিপ বিটুইন রেসিডুয়াল স্কোয়ার অ্যান্ড দ্য এস্টিমেটেড ভ্যালু অফ ওয়াই। ওকে? Tausif and Nusrat, does that answer your question? স্যার Perfect. Thank you. So should I move ahead then? সবাই আমরা সেম পেজ আছি? Everybody agreed? স্যার আরেকবার একটু রিপিট করা যাবে? আবার বলছি, ওকে নাফিস, আবার বলছি। সো নুসরাত এবং তৌসিফের প্রশ্ন ছিল যে প্যাটার্ন থাকলেই কেন আমরা বলবো উই হ্যাভ দি প্রবলেম অফ হেটারোস্কিডাস্টিসিটি। আর তাওসিফের প্রশ্ন ছিল যে
স্যার বি এবং সিতে যে গ্রাফ দুইটা দেখতে পাচ্ছি এটাকে আসলে কোনো প্যাটার্ন শো করছে কিনা, ঠিক আছে? সো দুটো কোয়েশ্চেনকে আমি কম্বাইনলি অ্যান্সার করার চেষ্টা করেছিলাম। আমি বলেছিলাম নুসরাতকে যে আমরা প্রথম ক্লাসে যেদিন এক্সপ্লেইন করছিলাম হেটারোস্কিডাস্টিসিটির কনসেপ্ট, সেদিন আমরা একটা স্যাম্পল রিগ্রেশন ফাংশন ড্র করেছিলাম যেখানে কনজাম্পশন এবং সেভিংসকে আমরা একসাথে প্লট করেছিলাম, এবং আমরা দেখানোর চেষ্টা করেছিলাম যে হোমোস্কিডাস্টিসিটির অর্থ হচ্ছে প্রতিটা ইনকাম গ্রুপে if you are on the sample regression function, then the residual will be homoscedastic if the residuals are equally spreaded or the variation of consumption expenditure is equal across all income group. That was our conclusion. এখন যদি অল ইনকাম গ্রুপে রেসিডুয়ালের ভ্যারিয়েন্স সেম না থাকে অথবা কনজাম্পশন এক্সপেন্ডিচার ভ্যারি করতে থাকে, হোয়াট ডাজ দ্যাট মিন? ইট মিনস দ্যাট উইথ দি ইনক্রিজ ইন ইনকাম লেভেল কনজাম্পশন এক্সপেন্ডিচার চেঞ্জেস, এবং কনজাম্পশন এক্সপেন্ডিচারের যে ডিস্ট্রিবিউশন সেটা যেহেতু চেঞ্জ হচ্ছে, এটা ইন্ডিকেট করছে যে আমার এরর ভ্যারিয়েন্সটাও if my income increases to a large extent, আমার এরর ভ্যারিয়েন্সটাও কি থাকছে না, ফিক্স থাকতেছে না। সো তার মানে তুমি যখন হোমোস্কিডাস্টিসিটি এক্সপ্লেইন করো, তোমার এক্সপেকটেশন হচ্ছে দ্য এরর ভ্যারিয়েন্স শুড রিমেন ইন্ডিপেন্ডেন্ট অফ ইয়োর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। কিন্তু যদি এদের মধ্যে একটা সম্পর্ক আমি দেখতে পাই যে ভ্যারিয়েন্সটা চেঞ্জ হচ্ছে উইথ দ্য চেঞ্জ ইন দ্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, দেন উই আর এক্সপেক্টিং দ্যাট দেয়ার উইল বি এ প্যাটার্ন। সে কারণেই যদি প্যাটার্ন এক্সিস্ট করে দুইটা ভ্যারিয়েবলের স্ক্যাটার ডায়াগ্রামের মধ্যে, আমাদের ইমপ্লিকেশন হচ্ছে যেহেতু প্যাটার্ন এক্সিস্ট করতেছে, ভ্যারিয়েন্সটা at different values of the independent variable might not remain constant, and that will be equally true if you draw the graph with respect to the estimated value of the dependent variable, ঠিক আছে? এবং এখানে যে গ্রাফগুলি তুমি দেখতে পাচ্ছ তার মধ্যে পার্ট বি এবং সিতে আমরা যখন ওয়াই হ্যাটের এগেনস্ট রেসিডুয়াল স্কোয়ারকে আমরা প্লট করেছিলাম, সো ইউ ক্যান সি দ্যার ইজ এন ইনক্রিজিং প্যাটার্ন বিটুইন দিস টু ভ্যারিয়েবল। সো যদি এস্টিমেটেড ভ্যালু অফ ওয়াই বাড়ে অথবা তুমি যদি বলো যে আমাদের ইনকাম লেভেল বাড়ে, তাহলে আমি দেখছি ইনকাম লেভেল বাড়ার সাথে সাথে স্কোয়ার্ড রেসিডুয়ালের ভ্যালুও কি হয়, বাড়তে থাকে। অর্থাৎ ইনকাম যাদের বেশি সেই গ্রুপগুলোতে হয়তো আমাদের কনজাম্পশন এক্সপেন্ডিচারের যে ভ্যারিয়েশন সেই ভ্যারিয়েশনটাও হয়তো বেশি। এই কারণেই প্যাটার্ন থাকার অর্থ হচ্ছে তোমার স্কোয়ার্ড রেসিডুয়াল বা রেসিডুয়ালের যে ভ্যারিয়েন্স তার সাথে ওই ভ্যারিয়েবলটার পার্টিকুলারলি কি একটা রিলেশনশিপ আছে, এবং যেহেতু রিলেশনশিপ আছে, ইউর ভ্যারিয়েন্স ইজ নট কনস্ট্যান্ট and you have the problem of heteroscedasticity. ক্লিয়ার করতে পেরেছি সবার সাথে কথাগুলো? এই তো হোপ আর কোনো কনফিউশন নাই। নাফিস, ইজ দেয়ার এনি আদার কনফিউশন? no, স্যার ডি প্যানেলটা কিভাবে এক্সপ্লেন করব? বুঝতে পারছি না কথাটা। কোন গ্রাফ? ডি ডি প্যানেলটা ডি ডি প্যানেলটা, ওকে। এনিবডি হেল্প করতে পারে কেউ এখানে আমাদেরকে? ডিটাকে আমরা এক্সপ্লেইন করব কিভাবে? ইয়েস, তাওসিফ। আচ্ছা, একটা জিনিস তাওসিফের কাছে যাওয়ার আগে একটা জিনিস আমি ইউজুয়ালি সবসময় এনকারেজ করি ক্লাসে যেন আমরা সবাই পার্টিসিপেট করি, হ্যাঁ? আমি সত্যিই চাই, বিশ্বাস করো, যে আমার সব স্টুডেন্ট যেন ক্লাসে পার্টিসিপেট করে। আমার কাছে তাহলে সেটা ভালো লাগবে হচ্ছে এই কারণে যে আমি সবার কাছে পৌঁছতে পারতেছি। আমরা সবসময় যারা রেসপন্স করি শুধু তারা না, আমি সবার কাছ থেকেই শুনতে চাই, তাহলে আমার ভালো লাগবে এটা ভেবে যে আমি হয়তো সবার কাছে পৌঁছাতে পারছি আমার আমার কথাগুলি নিয়ে, হ্যাঁ? এবং এটা আমার জন্য এনকারেজিং এই কারণে যে সবাই এঙ্গেজ হচ্ছে আমার ডিসকাশনটার মধ্যে, ঠিক আছে? আমি বুঝতে পারছি যে আমরা হয়তো সবাই অনেক সময় শাই ফিল করি, কথা বলতে চাই না, কিন্তু প্লিজ এটা একটা প্ল্যাটফর্ম এবং আমরা শিখতে চাই। আমি সবাইকে এনকারেজ করব যে আমি যেন নতুন নতুন হাত দেখতে পাই, সবাই যেন আমরা কথা বলতে পারি, ঠিক আছে? হ্যাঁ, তাওসিফ প্লিজ বলো। কমছে। সো দ্যাট ইজ অলসো এ প্যাটার্ন, তাই না? যেমন ধরো তুমি যদি খেয়াল করো, গ্রাফটাতে কি এক্সপোনেনশিয়াল রিলেশনশিপ, তাই না? ওয়াই হেড বাড়ার সাথে সাথে রেসিডুয়াল স্কোয়ার বাড়ে এবং বাড়ার রেট কেমন, ইনক্রিজিং এট ইনক্রিজিং রেট, এক্সপোনেনশিয়াল রিলেশনশিপ। আর ডিতে রিলেশনশিপটা কেমন, প্রথমে বাড়ছে বাট ইনক্রিজিং এট ডিক্রিজিং রেট, একটা সার্টিন পয়েন্ট পরে আবার কি সেটা আস্তে আস্তে কমতেছে। সো ওয়াই হ্যাটের ভ্যালু যখন বাড়তে থাকে তখন ইউ হ্যাটের ভ্যালু তখন কমতে থাকে। সো দ্যার ইজ অলসো এ প্যাটার্ন, ঠিক আছে? জি স্যার। Okay, thank you. Any more questions? Okay, I will take the silence as an confirmation that there is no question. Fine. So let's move on to the
ফর্মাল অ্যাপ্রোচ। নাও ইনফর্মাল মেথডটা আমরা গ্রাফ ড্র করে ডিটেক্ট করার চেষ্টা করি, বাট ইনফর্মাল মেথডটা অনেক ক্ষেত্রেই সাবজেক্টিভ হয়। এবং এখানে যেমন স্ক্যাটার ডায়াগ্রামটা তুমি খুব ক্লিয়ার কাট দেখতে পাচ্ছ, একদম স্পেসিফিক্যালি একটা ডিসিশন নিয়ে নেওয়া যায়। প্র্যাকটিক্যাল লাইফে যখন আমরা ডেটা নিয়ে কাজ করি, আমাদের স্ক্যাটার ডায়াগ্রামগুলি সবসময় এরকম সুন্দর নাও হতে পারে। হ্যাঁ, তখন হয়তো আসলে আহ, আমাদের জন্য আরো ডেফিনিটিভ কোনো একটা অ্যাপ্রোচ ইউজ করা অনেক বেশি বেটার হয়। এবং সেই ক্ষেত্রে আমরা আসলে গ্রাফিক্যাল মেথডের উপর রিলাই না করে ফর্মাল কিছু টেস্ট আছে, স্ট্যাটিস্টিক্যাল কিছু টেস্ট আছে বা ইকোনোমেট্রিক্স মেথড আছে যেটা আমরা ফলো করে সেই টেস্টগুলি করতে পারে। তো এরকম মোটামুটি অনেকগুলি টেস্ট তুমি বইতে দেখবা লিস্ট করা আছে। আমি এখানে 6টা টেস্টের কথা লিস্ট করলাম, বাট এই সবগুলি টেস্টের মধ্যে অবভিয়াসলি প্রত্যেকটা টেস্টেরই কিছু না কিছু প্রবলেম আছে, এবং প্রবলেম থাকার কারণে অন্য অন্য টেস্টগুলি হয়তো ডেভেলপ হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে প্রবলেম না হলেও একটা টেস্ট হয়তো অ্যাপ্লাই করা একটু ডিফিকাল্ট, সেটার জন্য ডেটা চ্যালেঞ্জ হয়তো বেশি। এই কারণে হয়তো পরবর্তীতে অন্য আরেকটা নতুন টেস্ট ডেভেলপ হয়েছে। তবে এর মধ্যে এই সবগুলি টেস্টের মধ্যে মোটামুটি খুব ফ্রিকুয়েন্টলি যে টেস্টগুলি ইউজ হয় তার মধ্যে তোমার গোলফেল কোয়ান্ট, ব্রুশবাগান গডফ্রে এবং হোয়াইটস জেনারেল হেটারোস্কিডাসিটি টেস্ট, এই টেস্টগুলি খুব ফ্রিকুয়েন্টলি ইউজ হয়। যার কারণে আমরা আমাদের লেকচারে বেসিক্যালি 3টা টেস্টকেই কভার করার চেষ্টা করব। আগের টেস্টগুলি কাইন্ড অফ অবসলিট এবং খুব বেশি ওইভাবে ইউজ করা হয় না। এর মধ্যেও তুমি যদি আমাকে জিজ্ঞেস করো জিকিউ, বিপিজি অথবা হোয়াইটস জেনারেল হেটারোস্কিডাসিটি টেস্টের মধ্যে তার মধ্যে সবচেয়ে কমন কোনটা, সেই ক্ষেত্রে হয়তো আমি তোমাকে বিপিজি বা হোয়াইট টেস্টের কথা বলবো। এই যেহেতু এইগুলির ওয়াইড অ্যাকসেপ্টেবিলিটি এবং অ্যাপ্লিকেবিলিটি আছে, সে কারণে আমরা এই 3টা টেস্ট নিয়ে ডিটেল ডিসকাশন করতে চাই। ঠিক আছে, তো চলো একটু আমরা শুরু করি হচ্ছে জিকিউ টেস্ট দিয়ে। সো কিভাবে গোলফেল কোয়ান্ট টেস্টটা আমরা অ্যাপ্লাই করি প্র্যাকটিক্যালি, স্টেপগুলো কি এবং ডিসিশনটা আমরা কিভাবে নেই হেটারোস্কিডাসিটির প্রেজেন্স সম্পর্কে। সো বিফোর গোয়িং টু দি ডিটেল ডিসকাশন অফ দিস 3 ডিফারেন্ট টেস্ট, আহ, আহ, আম, এই 3টা টেস্টের ক্ষেত্রেই আমরা প্র্যাকটিক্যালি অনেকগুলি স্টেপ দেখবো এখানে। ঠিক আছে, আহ, তুমি যখন ল্যাবে যাবা, ডেটা নিয়ে যখন তুমি কাজ করবা, তখন হয়তো অ্যাজ সাচ তোমাকে এরকম স্টেপ ফলো করতে হবে না জিনিসটা এস্টিমেট করার জন্য। ঠিক আছে, তুমি হয়তো জাস্ট একটা প্যাকেজ রান করবা বা একটা প্রোগ্রাম হয়তো তুমি রান করবা, এবং সেই প্যাকেজ বা প্রোগ্রাম থেকেই হয়তো তুমি জাস্ট একটা টেস্ট স্ট্যাটিস্টিক দেখে তুমি তোমার সিদ্ধান্তটা নিয়ে নিতে পারবা। ঠিক আছে, সো দ্য লাইফ উইল বি লট মোর ইজিয়ার ইন দি প্র্যাকটিক্যাল ফিল্ড ওয়েন ইউ আর অ্যাপ্লাইং দিস টেস্ট। কিন্তু এখানে হয়তো আমরা যেহেতু জিনিসটাকে থিওরিটিক্যালি দেখতে চাচ্ছি, উই ওয়ান্ট টু সি দি সিনারিও। আমি যে নাম্বারটা পেলাম সেই নাম্বারটার পেছনের সিনারিওটা কি সেটা আমরা আসলে শেখার চেষ্টা করতেছি এখানে, এবং এই নাম্বারটা আসলে জেনারেট হচ্ছে কিভাবে, প্রসেসটা কি, যে প্রোগ্রামটা রান হচ্ছে সে প্রোগ্রামটা আসলে কোন ধরনের প্রসেস ফলো করতেছে বা স্টেপগুলি কি ফলো করতেছে, সেটা সম্পর্কে আসলে আমরা এই জায়গাটা এখানে এমফাসিস করতে চাই। এবং এটার মূল কারণটা হচ্ছে তুমি যদি এই স্টেপটা প্রপারলি বুঝো, তাহলে আসলে এই টেস্টগুলি এইভাবে কেন ডিজাইন করা হয়েছে এবং একটা টেস্ট থেকে কেন আমরা আরেকটা টেস্টে গেলাম, সেই কনসেপ্টটা আসলে তোমার ক্লিয়ার থাকবে। এবং সেটা হয়তো তোমাকে যখন প্র্যাকটিক্যাল ডাটাটা তুমি অ্যাপ্লাই করবা, তোমাকে আরো একটু কনফিডেন্টলি জিনিসটা অ্যাপ্লাই করতে হয়তো তোমাকে হেল্প করবে। ঠিক আছে, সুতরাং সবার কাছে রিকোয়েস্ট হচ্ছে আমরা একটু ধৈর্য ধরে স্টেপগুলি শোনার চেষ্টা করব। অ্যালজেব্রাগুলি আছে, অ্যালজেব্রাগুলি হয়তো আমি যদি স্টেপগুলি একবার আমার মাথায় গেঁথে যায়, আমি যদি বুঝতে পারি, তাহলে অ্যালজেব্রাগুলি করা খুব বেশি ডিফিকাল্ট না। কিন্তু স্টেপটা বুঝার চেষ্টা করব এবং আমি মনে রাখার চেষ্টা করব যে কোনটার পরে আমি কোনটা করছি। আর প্র্যাকটিক্যালি ল্যাবে যখন আমরা যাব, ইটস জাস্ট এ ম্যাটার অফ সিঙ্গেল কমান্ড যেটা তোমাকে এই রেজাল্টগুলি দিয়ে দিবে। ঠিক আছে, ওকে, হ্যাভিং সেড দ্যাট, লেটস ফার্স্ট স্টার্ট উইথ দি জিকিউ টেস্ট। সো জিকিউ টেস্টের আইডিয়াটা কি, আমরা জিকিউ টেস্টটাকে বলি হচ্ছে সাধারণত যখন আমাদের হেটারোস্কিডাস্টিসিটি যে ভ্যারিয়েন্স বা এরর ভ্যারিয়েন্স আছে, সেই এরর ভ্যারিয়েন্সটা যদি তোমার একটা পার্টিকুলার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সাথে রিলেটেড হয়, তখন সাধারণত আমরা জিকিউ টেস্টটাকে অ্যাপ্লাই করে থাকি। তো ধরো এখানে যে 2 ভ্যারিয়েবল মডেলটা তুমি দেখতে পাচ্ছ, ওয়াই ইকুয়াল টু বেটা 1 প্লাস বেটা 2 এক্সআই প্লাস ইউআই, এরকম একটা 2 ভ্যারিয়েবল মডেল তোমাকে দেওয়া আছে, এবং তুমি দেখলা যে তোমার এরর ভ্যারিয়েন্সটা সিগমা স্কোয়ার আই ইজ পজিটিভলি রিলেটেড টু দি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এবং রিলেশনটা হচ্ছে সিগমা স্কোয়ার আই ইকুয়াল টু সিগমা স্কোয়ার মাল্টিপ্লাইড বাই এক্স স্কোয়ার আই, এবং যেখানে সিগমা স্কোয়ারটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। তার মানে অ্যাজাম্পশনটা হচ্ছে যে এরর ভ্যারিয়েন্স here in this particular example, error variance is proportional to the square of the independent variable.
এবং এই ধরনের সিচুয়েশনে আমাদের আসলে এরকম যদি সিচুয়েশন থাকে তখন আমরা সাধারণত জিকিউ টেস্টটাকে অ্যাপ্লাই করি এবং আইডেন্টিফাই করার চেষ্টা করি যে এই অ্যাজাম্পশনটা ভ্যালিড কিনা এবং আমাদের মডেলের মধ্যে হেটারোস্কিডাস্টিসিটি প্রবলেম আছে কিনা। তাইলে আমরা এটাকে অ্যাপ্লাই করি কিভাবে প্র্যাকটিক্যালি, বা স্টেপগুলি কি আমরা ফলো করি এখানে। সো দ্য ফার্স্ট স্টেপ ইজ, যে ডেটাটা তোমার কাছে আছে, ইউ উইল র্যাঙ্ক দ্য ডেটাটাকে তুমি অর্ডারিং করবা বা র্যাঙ্কিং করবা। এবং র্যাঙ্কিংটা করবা কিভাবে? যখনই তুমি র্যাঙ্কিং এর কথা বলো, প্রশ্ন আসে যে আমি কি লোয়েস্ট ভ্যালু থেকে র্যাঙ্ক করবো নাকি আমি হাইয়েস্ট ভ্যালু থেকে র্যাঙ্ক করবো। সো এখানে ইনস্ট্রাকশনটা কি? ইন দি ফার্স্ট স্টেপ ইউ উইল র্যাঙ্ক দ্য ডেটা স্টার্টিং ফ্রম দি লোয়েস্ট এক্স ভ্যালু। ঠিক আছে, তার মানে আমি ছোট থেকে বড় আকারে ইন স্টার্টিং ফ্রম দি লোয়েস্ট ভ্যালু and moving towards the highest value of the x, এইভাবে আমি ডেটাটাকে সাজানোর চেষ্টা করব। নাও আফটার দিস র্যাঙ্ক অর্ডারিং, তুমি তোমার সেকেন্ড স্টেপে গিয়ে যেটা তুমি করছো, তুমি টোটাল ডেটা সেট থেকে মাঝখানের সি নাম্বার অফ অবজারভেশনকে তুমি ইগনোর করছো, এবং ইগনোর করে তোমার ডেটা সেটটাকে তুমি দুই ভাগে ভাগ করে ফেলতেছো। সো নাও দ্য কোয়েশ্চেন কাম, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সি? So still now we don't know what's the value of C, and frankly speaking, the selection of C is basically arbitrary in nature. So আমি একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ সেন্ট্রাল অবজারভেশন, লেটস সে কল ইট সি, সেই সি নাম্বার অফ অবজারভেশনকে বাদ দিলাম, বাদ দিয়ে পুরো ডেটা সেটটা, যেটাকে আমি ছোট থেকে বড় ভ্যালু আকারে সাজিয়েছিলাম, সেটাকে আমি দুইটা ভাগে ভাগ করলাম। তাহলে মানে একটা গ্রুপে আমার অবজারভেশন থাকবে n মাইনাস সি ডিভাইডেড বাই 2 নাম্বারস, আর একটা গ্রুপে থাকবে n মাইনাস সি ডিভাইডেড বাই 2 নাম্বারস অফ অবজারভেশন। তাহলে এখন একই ডেটা সেটকে তুমি টোটাল কয়টা ভাগে ভাগ করে ফেললা? মাঝখানের সার্টেন অ্যামাউন্ট অফ অবজারভেশন বাদ দিয়ে আমি দুইটা ভাগে ভাগ করে ফেললাম সেম ডেটা সেটটাকে। এখন আমি এই যে দুইটা আলাদা আলাদা ডেটা সেট আমি পেলাম, আমি দুইটা আলাদা আলাদা ডেটা সেটের জন্য আমি দুইটা আলাদা আলাদা রিগ্রেশন রান করলাম। সেই রিগ্রেশন থেকে আমি দুইটা রেসিডুয়াল সাম অফ স্কোয়ার পাবো। একটা রেসিডুয়াল সাম অফ স্কোয়ার আসবে হচ্ছে স্মলার নাম্বার অফ এক্স ভ্যালুস, যেটাকে আমরা বলছি RSS1। আরেকটা রেসিডুয়াল সাম অফ স্কোয়ার আসবে আমার লার্জার নাম্বার অফ এক্স ভ্যালুস থেকে, যেটাকে আমরা বলছি রেসিডুয়াল সাম অফ স্কোয়ার 2। সো ইন স্টেপ 4 আমরা একটা টেস্ট স্ট্যাটিস্টিক ডিটারমাইন করব, যে টেস্ট স্ট্যাটিস্টিকটাকে আমরা বলছি ল্যামব্রা, এন্ড ল্যামব্রা would be the ratio of the two residual sum of square that you have just estimated from two different regression। এবং কিভাবে আমি রেশিওটাকে ডিফাইন করছি? লার্জার রেসিডুয়াল সাম অফ স্কোয়ার যেটা ছিল RSS2, যেটা আমরা লার্জার এক্স ভ্যালুস থেকে পেয়েছি, সেটাকে আমরা ডিভাইড করছি স্মলার রেসিডুয়াল সাম অফ স্কোয়ার RSS1 দিয়ে। তার মানে খেয়াল করো, ল্যামব্রা হচ্ছে এমন একটা প্যারামিটার, যেই প্যারামিটারটাকে আমি এক্সপ্রেস করছি কি দুইটা রেসিডুয়াল সাম অফ স্কোয়ারের রেশিও হিসাবে, এন্ড দিস ল্যামব্রা ইজ বেসিক্যালি আওয়ার টেস্ট স্ট্যাটিস্টিক ফর গোলফেল কোয়ান্ট টেস্ট। তাহলে আমাদের নেক্সট অ্যাপ্রোচটাকে নেক্সট অ্যাপ্রোচটা হচ্ছে আন্ডার দি অ্যাজাম্পশন অফ নর্মালি ডিস্ট্রিবিউটেড এরর টার্ম। যদি তোমার এরর টার্মগুলি নর্মালি ডিস্ট্রিবিউটেড হয় এবং তোমার হোমোস্কিডাস্টিসিটি অ্যাজাম্পশনটা যদি ভ্যালিড হয়, তাহলে এই ল্যামব্রা উইল বি ডিস্ট্রিবিউটেড অ্যাজ F distribution. So আমি এবার calculated value of F পেলাম, lambda is basically my calculated value of F. I will now find the critical value of F from the F distribution, এবং দুইটাকে কম্পেয়ার করে আমরা আগে যেভাবে সিদ্ধান্ত নিতাম সেভাবে সিদ্ধান্ত নিব। অর্থাৎ যদি আমি দেখি যে ক্যালকুলেটেড ভ্যালু অফ F, দ্যাট মিনস যে ল্যামব্রাটা আমি পেয়েছি সেই ল্যামব্রার ভ্যালু যদি ক্রিটিক্যাল ভ্যালু অফ F থেকে বড় হয়, we will reject the null hypothesis of homoscedasticity, এবং আমরা বলবো আমাদের মডেলের মধ্যে কি হেটারোস্কিডাস্টিসিটি প্রবলেম আছে। ঠিক আছে, সো এতটুকু পর্যন্ত আমি একটু ক্লিয়ার করতে চাই, তারপরে আমি সামনে আগাবো। এর আগে না, কয়টা স্টেপের কথা বললাম? অ্যালজাবরার দিকে ভুলে যাব, আমরা যেন বলতে পারি কয়টা স্টেপের কথা বললাম ইন টোটাল। প্লিজ 4টা স্টেপের কথা বল। কে কথা বলছো একটু নাম বলো, আমি দেখতে পাচ্ছি না কাউকে। ফলো করতে পারছি। শাহজাদি অন জিরো শাহজাদি, শাহজাদি কয়টা স্টেপের কথা বললাম? 4টা। 4টা। প্রথমে কি কাজ করব? ডেটা সেটটাকে ডেটা সেটকে র্যাঙ্ক করব ছোট থেকে র্যাঙ্ক বড় করব। ছোট থেকে বড় কোন ভ্যারিয়েবলের উপর বেস করে? ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট? ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এক্স এর উপর বেস করে র্যাঙ্ক করব। ঠিক আছে, গুড। স্টেপ 2 তে আমরা কি করব? টোটাল ডাটা সেটকে সি নাম্বার অফ অবজারভেশন বাদ দিয়ে তারপরে মানে রিমেইনিং ডাটা সেটকে দুই ভাগে ভাগ করব। ভাগ করে ফেলবো, পারফেক্ট। এর মধ্যে একটা ডেটা সেটে স্মলার নাম্বার অফ এক্স, স্মলার এক্স ভ্যালুস থাকবে, আর একটা ডেটা সেটে কি লার্জার এক্স ভ্যালুস থাকবে, যেহেতু র্যাঙ্ক করে ফেলছো তুমি। এম আই রাইট? জি স্যার। গুড।
থার্ড স্টেপে কি করব তাহলে আমি? থার্ড স্টেপে এই দুইটা গ্রুপের রেগ্রেশন রান করব। সেখান থেকে রেসিডুয়াল সাম অফ স্কোয়ার বের করব। কয়টা রেসিডুয়াল সাম অফ স্কোয়ার পাবো আমি? দুইটা। দুইটা রেসিডুয়াল সাম অফ স্কোয়ার পাবো। এর মধ্যে RSS1 কোন গ্রুপের রেসিডুয়াল সাম? এটা হচ্ছে স্মল এক্সেস ভ্যালু রেসিডুয়াল সাম। স্মল এক্সেস ভ্যালু রেসিডুয়াল সাম অফ স্কয়ার। স্কোয়ার, গুড। আর আরেকটা আরেকটা হচ্ছে মানে লার্জ এক্স এক্সেস ভ্যালু ভ্যালু, সেটা কি RSS 2। 2, গুড। এবার আমি অন্য কারো কাছ থেকে শুনতে চাই, হোয়াট উড বি দি লাস্ট স্টেপ? থ্যাংক ইউ। অন্য একজন প্লিজ কাম ফরওয়ার্ড, হোয়াট উড বি দি লাস্ট স্টেপ? স্যার রেশিও বের করা RSS থ্যাংক ইউ 2 মাহিদ, ডিভাইডেড বাই থ্যাংক ইউ। RSS 1। রেশিও বের করবো মাহিদ, কার কার রেশিও বের করবো? RSS 2 ডিভাইডেড বাই RSS 1, এটাকে ল্যামড়া RSS, বলবো। আমরা এটাকে ল্যামড়া বলছি, এবং ল্যামড়াই হচ্ছে কি আমাদের টেস্ট স্ট্যাটিস্টিক, তাই না? জি আচ্ছা, এবার ল্যামড়া যদি টেস্ট স্ট্যাটিস্টিক হয়, নিশ্চয়ই ল্যামড়া একটা ডিস্ট্রিবিউশন ফলো করবে। জি স্যার, এফ ডিস্ট্রিবিউশন। কিন্তু এর জন্য দুইটা অ্যাজাম্পশন আছে, অ্যাজাম্পশন দুইটা কি? স্যার ওখানে আমি একটু বেজে গেছিলাম, ওটা আপনি এক্সপ্লেন আচ্ছা, করলে ভালো হয়। এখানে অ্যাজাম্পশনটা কি? ল্যামড়া উইল ফলো এ স্পেসিফিক ডিস্ট্রিবিউশন ইফ ইয়োর অরিজিনাল এরর্স, তোমার যে অরিজিনাল এররগুলি আছে ইউআই, ইফ ইয়োর অরিজিনাল এরর্স আর নর্মালি ডিস্ট্রিবিউটেড, এবং যদি তোমার হোমোস্কিডাস্টিসিটি থাকে। সো আন্ডার দি অ্যাজাম্পশন অফ হোমোস্কিডাস্টিসিটি অ্যান্ড নর্মালি ডিস্ট্রিবিউটেড এরর্স, দি ল্যামড়া উইল বি ডিস্ট্রিবিউটেড এজ এ এফ ডিস্ট্রিবিউশন। কথাটা বোঝাতে পারছি? জি স্যার স্যার। এটা একটু আবার রিপিট তাহলে করা যাবে? আবার বলছি, ল্যামড়া হচ্ছে তোমার রেশিও অফ টু রেসিডুয়াল সাম অফ স্কোয়ার, এবং এই ল্যামড়া আন্ডার দি অ্যাজাম্পশন অফ হোমোস্কিডাস্টিসিটি অ্যান্ড the normal distribution of original error term, your lambda will be distributed as f distribution. And আমি এই ক্যালকুলেটেড এফটাকে বা এই ল্যামডার ভ্যালুটাকে আমি কম্পেয়ার করব কার সাথে? ক্রিটিক্যাল ভ্যালুর সাথে। যদি ক্যালকুলেটেড ভ্যালু অফ এফ or the value of lambda becomes greater than the critical value of f, we will reject the null hypothesis of homoscedasticity. বুঝতে পারছি কথাটা সবাইকে? ইয়েস ফারিয়া। স্যার এখানে তো আমরা অবজারভেশনটাকে দুই ভাগে ভাগ করার পর একটাতে কি একটা একটু বেশি অবজারভেশন থাকতে পারে যদি সি পারে, থ্যাংক অবজারভেশনটা ইউ, বাদ দেই থ্যাংক সেই ইউ সো মাচ। ডিস্ট্রিবিউশন? অবশ্যই থাকতে পারে, অবশ্যই থাকতে পারে, এবং দ্যাট ইজ ওয়ান অফ দি প্রবলেম। এবং এরপরেই আমরা এই প্রবলেমগুলির কথা বলবো যে আসলে প্র্যাকটিক্যাল প্রবলেম কি এই টেস্টে অ্যাপ্লাই করার ক্ষেত্রে, ঠিক আছে? এবং তুমি পার্টিকুলারলি আসলে কি করার চেষ্টা করছো এখানে, যে দুইটা রেসিডুয়াল সাম অফ স্কোয়ারের রেশিও নিচ্ছ, তুমি তার মানে কি দুইটা রিগ্রেশনকে কম্পেয়ার করার চেষ্টা করতেছো, তাই না? তা আসলে দুইটা রিগ্রেশন কম্পেয়ারেবল হবে কিনা, দ্যাট ডিপেন্ডস অন লট অফ ইস্যুস, ঠিক না? অনেক কিছু আইডেন্টিক্যাল হইতে হয় দুইটা রিগ্রেশনকে কম্পেয়ারেবল হইতে হলে, বাট এগুলি নিয়ে তো আমরা স্টেপের কোথাও কোনো কথা বলি নাই, তাই না? সো দিজ আর ইম্পর্টেন্ট ইস্যুস যেটা নিয়ে আমরা কথা বলবো। কিন্তু স্টেপগুলি কি ক্লিয়ার করতে পেরেছি তোমাদের সবার কাছে? একটু জাস্ট হ্যান্ড রেজ করো তো দেখি কয়জনের জি কাছে স্যার। স্টেপগুলি ক্লিয়ার হয়েছে। হ্যাঁ স্যার, স্টেপ আমার মনে আছে, আমি অ্যালজেব্রা লিখতে পারি আর না পারি, কিন্তু স্টেপ আমি বুঝতে পারছি। দেখি কয়জন হাত তুলো তো দেখি, রেজ ইওর হ্যান্ড। পারফেক্ট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, পুট ডাউন। গুড। আচ্ছা, একটা একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন করি বিফোর ইউনো মুভিং ফরওয়ার্ড। কারো মনে কি এই প্রশ্নটা আসছে যে স্যার, RSS 2 আর RSS 1 যে দুইটাকে ভাগ দিলেন, ভাগ দেওয়ার কারণে এরপর আপনি বললেন যে এটা এফ ডিস্ট্রিবিউশনের মতো হবে, তো এটা এফ না হয়ে তো অন্য কিছু হইতে পারতো, তাই না? তো এটা এফ হইলো কেন? অ্যান্সারটা আমরা সবাই জানি। স্যার এটা কি হচ্ছে স্যার, ওই যে আমরা হচ্ছে স্ট্যাটিস্টিক্সে যে বলতাম যে ডিস্ট্রিবিউশন হচ্ছে কাই স্কয়ার আর হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনের রেশিও, ওইটার সাথে রিলেটেড। তুমি কাছাকাছি চলে গেছো, কাছাকাছি চলে গেছো নাফিস, থ্যাংক ইউ। বাট আরেকটু রিফাইন করতে পারো কিনা তোমার কোয়েশ্চেনটাকে? ইট উইল কাম ফ্রম দি প্রপার্টি অফ কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন, ইউ আর রাইট, বাট আরেকটু রিফাইন করা যায় কিনা? আচ্ছা, ওকে, উইদাউট ওয়েস্টিং টাইম আমি একটু হেল্প করি নাফিসকে। থ্যাংক ইউ নাফিস ফর কামিং ফরওয়ার্ড। খেয়াল করে দেখো, যখন তোমরা ডিস্ট্রিবিউশন পড়তা স্ট্যাটিস্টিক্সের, তখন একটা প্রপার্টি ছিল কি, যে দুইটা পার্টিকুলার
ফ্যাক্টর যারা কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন ফলো করে, রেশিও অফ টু কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন ফলোজ দি এফ ডিস্ট্রিবিউশন। মনে আছে এই প্রপার্টিটার কথা? আমরা স্ট্যাটিস্টিক্সে পড়তাম এগুলি, যে এনি টু ফ্যাক্টর যারা ইন্ডিভিজুয়ালি কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশনকে ফলো করে, তাদের যদি রেশিও তুমি নাও, সেই রেশিওটা এফ ডিস্ট্রিবিউশনটাকে ফলো করবো। তো এখানে দেখো রেসিডুয়াল সাম অফ স্কোয়ার, এটা কি ভ্যারিয়েন্সের একটা মেজারমেন্ট না? আরএসএস, এটা কি কখনো নেগেটিভ হয়? রেসিডুয়াল সাম অফ স্কোয়ার এটা কখনো নেগেটিভ হইতে পারবে? পসিবল? রেসিডুয়াল নেগেটিভ হয়, রেসিডুয়াল সাম অফ স্কোয়ার কি নেগেটিভ হয় না কখনো? স্যার, না স্যার। এটা কখনো নেগেটিভ হয় না। তাইলে রেসিডুয়াল সাম অফ স্কোয়ার যেহেতু কখনো নেগেটিভ হয় না, রেসিডুয়াল সাম অফ স্কোয়ার গুলি ইন্ডিভিজুয়ালি তারা আসলে নন নেগেটিভ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। কোনটা? সবগুলি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের মধ্যে নন নেগেটিভ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হচ্ছে কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন। তাহলে RSS 1 এবং RSS 2 ইন্ডিভিজুয়ালি তারা কাই স্কোয়ার ফলো করে। তাহলে ল্যামডা যেহেতু দুইটা কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশনের রেশিও, বাই দি প্রপার্টি অফ কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন ল্যামডা শুড ফলো দি এফ ডিস্ট্রিবিউশন। বুঝতে পারছি কথাটা সবাইকে? Okay, good. Now, having said that, what are the main problems or concerns with GQ test? GQ টেস্টের কনসার্ন কি বা প্রবলেম কি হইতে পারে? দেখো, প্রথম যে প্রবলেমটা GQ টেস্টে সেটা হচ্ছে আমরা ওএলএস ভ্যালুগুলিকে যে এস্টিমেট করলাম দুইটা সেপারেট সেট অফ রিগ্রেশন থেকে, উই এস্টিমেটেড দ্য ওএলএস ভ্যালুজ ইন্ডিপেন্ডেন্টলি, এবং এই দুইটা রিগ্রেশনের ওএলএস প্যারামিটারগুলি কম্পেয়ারেবল কিনা এই জিনিসটা নিয়ে আসলে কোনো ডিসকাশন জিকিউ টেস্টের কোথাও আমরা করি নেই। যদি আমরা ধরে নিই যে দুইটা রিগ্রেশন মডেল একই রকম ছিল, তাদের প্যারামিটারগুলি আইডেন্টিক্যাল, শুধু ভ্যারিয়েন্স চেঞ্জ হয়েছে, তাহলে আমরা হয়তো কম্পেয়ার করতে পারবো। কিন্তু প্যারামিটারগুলি যদি আইডেন্টিক্যাল না থাকে, তাহলে সেই ক্ষেত্রে এরকম দুইটা রিগ্রেশনের দুইটা আলাদা আলাদা রেসিডুয়াল সাম অফ স্কোয়ারকে এইভাবে কম্পেয়ার করে তাদেরকে দিয়ে রেশিও তৈরি করা মাইট বি এ মিসলিডিং ওয়ান। সো এটা একটা বড় লিমিটেশন যে এই ডিসকাশনটা এখানে করা হয়নি। সেকেন্ড, যে সিটা আমরা চুজ করছি সেই সিটা খুবই আরবিটারি। যদিও জিকিউ টেস্টের মেইন যে ডকুমেন্ট, সেই ডকুমেন্টে বলা হয়েছে যে তোমার যদি টোটাল নাম্বার অফ অবজারভেশন 30 থাকে, তাহলে তুমি 8টা অবজারভেশন বাদ দিতে পারো। তোমার যদি টোটাল নাম্বার অফ অবজারভেশন 60 থাকে, তাহলে তুমি 16টা অবজারভেশন বাদ দিতে পারো। সো এই নাম্বারগুলি এমনভাবে চুজ করা হচ্ছে যেন তোমার আলটিমেটলি যে অবজারভেশনগুলি বাকি থাকে সেখান থেকে ইকুয়াল দুইটা গ্রুপ যেন তুমি তৈরি করতে পারো। বাট এই যে চয়েসটা, আমি 8টা নিব না 16টা নিব না 4টা নিব, এই চয়েসটা কমপ্লিটলি আসলে আরবিটারি। সো এটা ইট ক্যান বি সাবজেক্টিভ এন্ড ইট ক্যান ভ্যারি ফ্রম রিসার্চার টু রিসার্চার। সো দ্যাটস এ হিউজ কনসার্ন for GQ test. And one of the major practical problem of GQ test is, look, এখানে আমার ভ্যারিয়েবল ছিল একটা, x ভ্যারিয়েবল ছিল একটা। সো যেহেতু একটা x ভ্যারিয়েবল ছিল, আমার পক্ষে অর্ডারিং করার ক্ষেত্রে কোনো ধরনের চয়েস করতে হইতো না, কারণ আমার ভ্যারিয়েবলই আছে একটা, সেটাকে ইউজ করি আমি কি করলাম, অর্ডারিং করলাম। কিন্তু কিন্তু যদি একের অতিরিক্ত ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকে, তাহলে আমার প্রথম কোয়েশ্চেন যেটা সলভ করতে হবে যে কোন এক্স ভ্যারিয়েবলকে ইউজ করে আমি অর্ডারিং করব। সো এই ধরনের কোয়েশ্চেনগুলির খুব ক্লিয়ার কাট কোন ডিরেকশন আসলে দেওয়া নাই, এবং এই পার্টিকুলার টেস্টটা হেভিলি ডিপেন্ডেন্ট অন দ্য অ্যাজাম্পশন অফ নর্মালিটি অফ দ্য এরর টার্ম, যার কারণে আমরা হয়তো এই টেস্টটাকে হয়তো খুব বেশি ওয়াইডলি ইউজ হইতে দেখি না। ইনস্টেড আমরা হয়তো নাওএডেজ বিপিজি বা হোয়াইট টেস্টটাকে হয়তো ওয়াইডলি অ্যাপ্লাই করতে দেখি। হ্যাঁ তৌসিফ, প্লিজ, আই ক্যান সি ইউর হ্যান্ড। ইয়া, তুমি দুইটা রিগ্রেশন প্যারামিটারের যদি ধরো স্লোপ চেঞ্জ হয়ে যায় বা তাদের কি বলে ইন্টারসেপ্ট চেঞ্জ হয়ে যায়, সেই ক্ষেত্রে তো আমার প্যারামিটার যদি স্টেবল না থাকে, আমি দুইটা রিগ্রেশন মডেলকে কম্পেয়ার করা আমার জন্য যুক্তিযুক্ত না। কথাটা বুঝাতে পারছি? রিলেশনগুলি যদি চেঞ্জ হয়ে যায়, স্ট্রাকচারটা যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে তো আমি আর কম্পেয়ার করতে পারি না। So, ওই ক্ষেত্রে এরকম কোনো ডিরেকশন এখানে দেওয়া নাই। বুঝতে পারছি? আচ্ছা, কেউ একজন আমাকে একটু বলো তো কয়টা কনসার্ন বা কি কি ধরনের কনসার্নের কথা বলেছি, একটু সামারি করে কেউ একজন আমাকে প্লিজ বলো তো। স্যার স্যার ফার্স্ট কনসার্নটা স্যার আরেকবার রিপিট করা যাবে? না, আরেকবার রিপিট করা যাবে না, আমি এটা বলেছি একবার, আমি সামারি শুনতে চাই এখন। প্লিজ কাম ফরওয়ার্ড। স্যার আমি বলতে পারি। হ্যাঁ নুসরাত। স্যার দুইটা রিগ্রেশন মডেল কম্পারেবল কিনা সেটা জানা লাগবে। বেসিক্যালি প্যারামিটার গুলো আইডেন্টিক্যাল না হলে এটা মিসলিডিং হতে পারে।
আর আচ্ছা, হচ্ছে সি এবং এটা হচ্ছে সম্পর্কে কি আরবিটারি। তুমি কোনো ইনফরমেশন জানো? এখানে কোনো কিছু বলা আছে এখানে? সরি স্যার, বুঝতে পারিনি। মানে এই যে দুইটা রিগ্রেশন প্যারামিটার আইডেন্টিক্যাল হলে আমরা কম্পারিজনটা করতে পারি, কিন্তু হুম এই হুম। ধরনের কোনো কিছু কি জিকিউ টেস্টের কোথাও বলা আছে যে না না, এই যে দুইটা এরকম রিগ্রেশন কিছু। রান করলাম সেই কারণে এটা হুম কনসার্ন? হুম হুম। জি স্যার। ওকে। আর সি হচ্ছে আরবিটারি, এটা ভ্যারি করে রিসার্চার টু রিসার্চার। সো এটা একটা সমস্যা হতে পারে। আর আরেকটা হচ্ছে যে একটা এক্স ভ্যারিয়েবল হলে অর্ডারিং করতে সমস্যা হয় না, কিন্তু যদি 1+ হয় এক্স ভ্যারিয়েবল, তখন কোন এক্সটা চুজ করবো সেটা আমরা জানি না। মানে ওকে। রিসার্চার টু রিসার্চার এটা ভ্যারি করতে পারে, যে কেউ এক একজন এক একটা এক্স চুজ করতে পারে। ওকে, আর একটা আরেকটা ওয়ে হচ্ছে আউট। যে ইয়েস নুজাদ, ওকে গো হেড। আরেকটা সরি, হচ্ছে স্যার, নর্মালিটি অ্যাজাম্পশন অ্যাজাম্পশনের উপর ওটা রিলাই করে ঠিক ধরতে প্রচন্ড পারিনি। ভালো। আচ্ছা, পারফেক্ট, থ্যাংক ইউ। অ্যাজাম্পশন। থ্যাংক ইউ। একটা ওয়ে আউট হচ্ছে, দেখো যদি মোর দেন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকে, একটা ওয়ে আউট হইতে পারে আমি তাহলে রেসিডুয়াল সাম অফ স্কোয়ারটাকে যে বের করলাম, বা রেসিডুয়াল স্কোয়ারটাকে যে আমি এস্টিমেট করলাম প্রথম রিগ্রেশন থেকে, সেই রেসিডুয়াল স্কোয়ারটাকে আমি যতগুলি এক্স আছে সবগুলির এগেনস্টে আমি প্লট করে দেখি, দেখে তারপর আমি বোঝার চেষ্টা করি যে কোন এক্সটার সাথে আছে। তার মানে খুব বেশি ডিরেক্ট না প্রসেসটা, ঠিক আছে? সো সিঙ্গেল সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল হলে তোমার জন্য যতটা ইজি হয়, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেলের জন্য ব্যাপারটা আসলে কি ততটা ইজি না, ঠিক আছে? নাফিস, তোমার প্যারামিটারের কম্পারিজন নিয়ে তোমার একটা কোয়েশ্চেন ছিল, যেটা তুমি আবার রিপিট করতে বলছিলে, আমি তোমাকে কাট করেছি সেখানে। বাট এই যে নুসরাত যে সামারি করেছে, ডু ইউ থিঙ্ক দ্যাট দ্যাট অ্যান্সার্স ইউর কোয়েশ্চেন? জি স্যার। মানে আমরা বোঝানোর চেষ্টা করছি, খেয়াল করো, তুমি ডামি ভ্যারিয়েবল রিগ্রেশন পড়তা না, মনে আছে? আম, আমাদের চ্যাপ্টার কত নাম্বার ছিল ভুলে গেছি, সেটা 5th সেমিস্টারে কভার করা হয়েছে, ডামি ভ্যারিয়েবল রিগ্রেশন। সো তুমি যখন রিগ্রেশন মডেলগুলিকে কম্পেয়ার করো, তুমি রিগ্রেশন মডেলের কি কম্পেয়ার করো? তুমি তাদের স্লোপ কোএফিসিয়েন্ট কম্পেয়ার করতে পারো, তুমি তাদের ইন্টারসেপ্ট কম্পেয়ার করতে পারো, তাই না? তো তুমি যখন বলো দুইটা রিগ্রেশন মডেল কম্পেয়ারেবল কিনা, দেখবা এরকম একটা প্রশ্ন আমাদের 5th সেমিস্টারে ছিল যে দুইটা রিগ্রেশন মডেলের আর স্কোয়ারকে আমরা কোন কোন সিচুয়েশনে কম্পেয়ার করতে পারি। সো আমাদের তাহলে দেখতে হবে দুইটা রিগ্রেশন মডেলের স্যাম্পল সাইজ একরকম ছিল কিনা, তাদের এস্টিমেশন মেথড একই রকম ছিল কিনা, এবং তাদের প্যারামিটারগুলি একই রকম ছিল কিনা। যদি এগুলি সব ঠিক থাকে, তাহলে আমরা দুইটা মডেলের আর স্কোয়ারকে হয়তো কম্পেয়ার করতে পারি, ঠিক আছে? তাহলে প্যারামিটারগুলি যদি সেম না হয়, আইডেন্টিক্যাল না হয় দুইটা মডেলের, সেই ক্ষেত্রে আমার কি করা উচিত না, দুটা মডেলকে কম্পেয়ার করা উচিত না। তাহলে এখানে জিকিউ টেস্টের যে ল্যামব্রা তুমি আইডেন্টিফাই করেছো, সেই ল্যামব্রাটা ডিফাইন করছো কার উপর বেস করে? রেসিডুয়াল সাম অফ স্কোয়ারের উপর বেস করে, এবং এই রেসিডুয়াল সাম অফ স্কোয়ারটা দুইটা ডিফারেন্ট রিগ্রেশন থেকে এসছে। তো সেই দুইটা ডিফারেন্ট রিগ্রেশন যদি আহ, আহ, একই রকম বা আইডেন্টিক্যাল প্যারামিটার না থাকে, তাহলে সেই দুইটা ডিফারেন্ট রিগ্রেশনের রেসিডুয়াল সাম অফ স্কোয়ারকে একসাথে করে তুমি যে প্যারামিটারটা তৈরি করছো, সেই প্যারামিটারটা আসলে ইটস নট গোয়িং টু বি রিলায়েবল। এখন এই জিকিউ টেস্টের যে অ্যাপ্লিকেশন প্রসেস, সেই অ্যাপ্লিকেশন প্রসেস আসলে এই কথাটা আমাকে কোনোভাবেই ক্লিয়ার করা হচ্ছে না যে আসলে এই প্যারামিটারগুলি আইডেন্টিক্যাল হইতে হবে কিনা, বা যদি আইডেন্টিক্যাল না হয় তাহলে সেই প্রবলেমটা আমি সলভ করবো কিভাবে। অ্যান্ড দ্যাটস এ রিয়েল কনসার্ন। বুঝতে পারছি নাফিস? জি স্যার। ওকে, পারফেক্ট। তাহলে কি করা যেতে পারে? আচ্ছা, আমরা কি করা যেতে পারে সেখানে যাওয়ার আগে একটা অ্যাপ্লিকেশন দেখে নিই। সো লুক এট দি ডাটা। সো স্টেপগুলি হয়তো আমাদের আবার রিভাইজ হয়ে যাবে। এখানে আমরা প্রথমে যেটা করি, এই এক্স ভ্যারিয়েবলটার উপর বেস করে আমরা ডেটা সেটটাকে র্যাঙ্ক করলাম। সো র্যাঙ্ক করার পর মাঝখানে লেটস আমরা 4টা অবজারভেশনকে বাদ দিলাম, বাদ দিয়ে উপরে 80 থেকে 150 পর্যন্ত যে এক্স ভ্যালুস, সেগুলি একটা গ্রুপ, এবং 190 থেকে 270 পর্যন্ত যে এক্স ভ্যালুস, সেগুলি একটা গ্রুপ। সব দুইটা গ্রুপের জন্য আমি দুইটা আলাদা আলাদা রিগ্রেশন রান করলাম। স্মলার ভ্যালুজ অফ এক্স থেকে যে রিগ্রেশন রান করেছি, সেখানে আমি পেয়েছি RSS1 377। আর লার্জার এক্স ভ্যালুস থেকে যে রিগ্রেশন আমি রান করেছি, সেখানে আমি RSS পেয়েছি 1536। সো আমরা এবার যে ল্যামব্রাটা আছে, সেই ল্যামব্রাটাকে ডিফাইন করতে পারি RSS2 ডিভাইডেড বাই RSS1, এবং আমাদের ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 11। সো আমরা যদি ক্যালকুলেট করি, আমরা দেখি আমাদের ল্যামব্রার ভ্যালু হচ্ছে 4.07। সো দিস ইজ আওয়ার ক্যালকুলেটেড ভ্যালু অফ ল্যামব্রা। এটাকে আমরা বলছি ক্যালকুলেটেড ভ্যালু অফ এফ, যেটা আমরা কম্পেয়ার করব ক্রিটিক্যাল ভ্যালুর সাথে। এখন তুমি তোমার ডিগ্রি অফ ফ্রিডম অনুযায়ী ক্রিটিক্যাল ভ্যালু বের করো এফ ডিস্ট্রিবিউশনের, অ্যান্ড লেভেল অফ সিগনিফিকেন্স অনুযায়ী আইডেন্টিফাই দ্য ভ্যালু অফ এফ, ক্রিটিক্যাল ভ্যালু অফ এফ, অ্যান্ড টেক ইউর ডিসিশন। সো দ্যাট ইজ দি অ্যাকচুয়াল প্রসেস যেটা আমরা সাধারণত ফলো করে থাকি টু পারফর্ম দি জিকিউ টেস্ট। বুঝতে পারছি সবাইকে? সেম 5টা স্টেপ একটু আগে আমরা যে সামারাইজ করলাম, সেই 5টা স্টেপে এই জায়গাতে তোমাকে জাস্ট একটা ডেটা দিয়ে ইলাস্ট্রেট করে দেখানো হয়েছে।
বুঝাতে পেরেছি সবাইকে কথাটা? কারো কোনো কনসার্ন জি আছে? শিওর? ওকে। আচ্ছা, যদি কনসার্ন না থাকে তাহলে আমরা আরেকটু অন্য একটা টেস্ট ইন্ট্রোডিউস করি, যে টেস্টটা হয়তো আরেকটু মোর রেগুলারলি মানুষজন অ্যাপ্লাই করে। সেটা হচ্ছে ব্রুশ বাগান অ্যান্ড গটফ্রে। 3টা বেজে গেছে, আমরা কি আজকে আর কন্টিনিউ করতে চাচ্ছি না? তাহলে এই টেস্টটাকে আমরা নেক্সট ক্লাসে কন্টিনিউ করব। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সিআর কে কে আছে আমাদের এখানে? স্যার আমি আছি। জি স্যার আছে। হাফিজ আর আর 4জনই আছি আমরা, না শুধু 2জন আছি এখানে? প্লিজ একটু কথা বলো। হ্যালো, সিআর কে কে আছো? একটু কথা বলো। নাফিস আছো, আর কে আছো? স্যার স্যার আমি আছি। স্যার আমরা আচ্ছা, স্যার 3জন আছি স্যার স্যার। নাবিলা আছে। নাবিল আছে, গুড। তাহলে আমি একটু আমরা ক্লাসটা এখানেই শেষ করি। নেক্সট ক্লাসে আমরা ব্রুশবাগান গডফ্রে থেকে কন্টিনিউ করব। আমি কি একটু রিকোয়েস্ট করতে পারি, সবাই যদি আমরা একটু লিভ করি, জাস্ট সিআর 3জন যদি একটু জাস্ট আমরা থাকি, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ।